আজকের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 4 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে আছে কুলি কাহিনী নিবন্ধ প্রকাশিত হতো সঞ্জীবনী পত্রিকায়। 2 ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে একচেটিয়া বাণিজ্যের অধিকার হারায় 1813 খ্রিস্টাব্দে। 3 ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল রিষড়ায়। 4 নীল বিদ্রোহের প্রতি সহানুভূতিশীল ছিলেন রেভারেন্ড জেমস লং। 5 আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রামমোহন রায়। 2 এর দাগের প্রশ্ন পূর্ণ বাক্যে উত্তর, এগুলো 1 নম্বরের। আইতে বলেছে মহল কথাটির অর্থ কি? মহল কথাটির অর্থ কয়েকটি গ্রামের সমষ্টি। 2 ফরাজি আন্দোলন কে গড়ে তুলেছিলেন? হাজী শরিয়তুল্লাহ। তিনি দিয়েছে মাদ্রাজ প্রেসিডেন্সিতে কার নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলন শুরু হয়? বীরেশলিঙ্গম পান্তুলুর নেতৃত্বে। 4 সত্যশোধক সমাজকে প্রতিষ্ঠা করেন জ্যোতিরাও ফুলে। 5 সতীদাহ প্রথা কবে নিষিদ্ধ হয়? 1829 খ্রিস্টাব্দে। 3 এর আয়তে আছে সূর্যাস্ত আইন কি? এটা তোমাদের বইয়ের 55 পাতায় রয়েছে। জমিদারদের পক্ষেও চিরস্থায়ী বন্দোবস্তের একটি সমস্যার দিক ছিল। আপাতভাবে জমির অধিকার জমিদারের দখলে থাকলেও বাস্তবে সমস্ত জমি চূড়ান্ত মালিকানা কোম্পানির হাতেই ছিল। নির্দিষ্ট একটা তারিখের মধ্যে প্রাপ্য রাজস্ব কোম্পানিকে জমা দিতে হতো। এই ব্যবস্থা সূর্যাস্ত আইন নামে পরিচিত ছিল। নির্দিষ্ট তারিখে সূর্য ডোবার আগে প্রাপ্য রাজস্ব কোম্পানিকে জমা দিতে না পারলে জমিদারের সম্পত্তি বিক্রি করার অধিকার কোম্পানির ছিল। 2 আছে অবশিল্পায়ন বলতে কি বোঝে? এটা আছে বইয়ের 63 পাতায়। 1813 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ভারতের বাজারের একচেটিয়া অধিকার চলে যায়। সেই সময় থেকেই ধীরে ধীরে বিভিন্ন ব্রিটিশ পণ্য ভারতে আমদানি করা হতে থাকে। তার ফলে নানা রকম বৈষম্যমূলক প্রতিযোগিতার মুখোমুখি হয়ে ভারতের দেশীয় শিল্পগুলি ক্রমে ধ্বংস হতে থাকে। ভারতীয় শিল্পের অবলুপ্তির ওই প্রক্রিয়াকে অবশিল্পায়ন বলা হয়। 3 দিয়েছে কংগ্রেসের আদি পর্বের অধিবেশনগুলিকে ব্যঙ্গ করে 3 দিনের তামাশা বলা হতো কেন? এটা আছে 100 পাতায়। প্রথম 2 দশকের কার্যকলাপের নিরিখে বিচার করলে কংগ্রেসের আদি পর্বের নেতৃত্বকে নরমপন্থী বলে চিহ্নিত করা যায়। সেই সময় কংগ্রেসের কার্যক্রম ছিল বার্ষিক অধিবেশন কেন্দ্রিক। তাকে ব্যঙ্গ করে 3 দিনের তামাশা বলা হতো কারণ বিভিন্ন প্রতিনিধি ওইসব অধিবেশনে নানা রকম বক্তব্য আর প্রস্তাব পেশ করতেন। সবশেষে তার মধ্যে কিছু প্রস্তাব গ্রহণ করে অধিবেশন শেষ হতো। তবে বছরভর ওইসব গৃহীত প্রস্তাবগুলি নিয়ে জাতীয় স্তরে আন্দোলন সংগঠিত করার মতো উদ্যোগ দেখা যেত না। তাছাড়া বেশিরভাগ নেতৃবৃন্দ নিজেদের ব্যক্তিগত পেশা নিয়েই ব্যস্ত থাকতেন। সারা বছর সংগঠনের কাজে উদ্যোগী হওয়ার সময় মানসিকতা কোনোটাই তাদের ছিল না। যদিও মনে রাখা দরকার নরমপন্থার মধ্যেও নানা রকম পার্থক্য ছিল, তবে মোটের উপর প্রতিবাদ আন্দোলনের পদ্ধতি আর লক্ষ্যগুলি ছিল একই রকম। তো সেই জন্য ব্যঙ্গ করে 3 দিনের তামাশা বলা হতো। 4 এর আয়তে আছে রায়তবাড়ি বন্দোবস্তের দ্বারা কৃষকদের উন্নতি হয়নি কেন? এটা তোমাদের বইয়ের 56 পৃষ্ঠায় রয়েছে। এইখান থেকে বলবে যে এইখান থেকে এতটা বলবে যে রায়তবাড়ি বন্দোবস্তের ফলে স্থানীয় জমিদারদের বদলে ঔপনিবেশিক রাষ্ট্রের অধীনে চলে যেতে থাকে কৃষক সমাজ। বাস্তবে জমিতে কৃষকের কোনো মালিকানা বা অধিকার প্রতিষ্ঠা পায়নি। কৃষকরা আসলে ঔপনিবেশিক শাসকের ভাড়াটে চাষি হিসাবে জমিতে চাষের অধিকার পেয়েছিলেন। তারা জানতেন সময় মতো রাজস্ব দিতে না পারলে জমি থেকে তাদের উৎখাত করে সেই জমি অন্য কৃষককে দিয়ে দেওয়া হবে। কার্যত ঔপনিবেশিক প্রশাসন জানিয়ে দিয়েছিল যে রায়তের প্রদত্ত ভূমি রাজস্ব কর নয়, খাজনা। মাদ্রাজ এবং বোম্বাই প্রদেশের অনেক অংশেই সেই খাজনার হার ছিল উঁচু। কোথাও বা মোট উৎপাদনের 45 থেকে 55% খাজনা নেওয়া হতো। এমনকি প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হলেও খাজনার হারে রদবদল করা হতো না। আচ্ছা, এখানে 4 এ 2 আছে ভারতকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় কেন? এটা ছায়া প্রকাশনী 83 পৃষ্ঠায় আছে, অথবা তোমাদের বইয়ের 65 পৃষ্ঠাতেও রয়েছে।
এই যে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন, 18 শতকের শেষ দিক থেকে পরবর্তী 1.5 শতকে ঔপনিবেশিক ব্রিটিশ প্রশাসন ভারতের অর্থনীতিকে ব্রিটিশ সাম্রাজ্যের স্বার্থে পরিচালিত করতে উদ্যোগী হয়েছিল। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের পরে বলা হয় ভারতে ব্রিটিশ শাসন ব্যবস্থার যাবতীয় খরচ ভারত থেকে আদায় করতে হবে, তবে ব্রিটিশ সাম্রাজ্যের প্রয়োজনে যথেচ্ছভাবে ভারতীয় সম্পদ ব্যবহার করা যাবে। ভারতের বাজার ব্রিটিশ পণ্যের জন্য উন্মুক্ত হয়। 1914 খ্রিস্টাব্দ নাগাদ ব্রিটেনের ল্যাঙ্কাশায়ারে তৈরি সুতির কাপড়ের 85% ভারতে বিক্রি হতো। ভারতীয় রেলের ব্যবহৃত লোহার ইস্পাতের 17% আসতো ব্রিটেন থেকে, অর্থাৎ উপনিবেশ হিসাবে ভারতীয় শিল্প বাণিজ্যের অভিমুখ শাসক ব্রিটেনের স্বার্থেই পরিচালিত হতো, তাই ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে ভারতকে সবচেয়ে দামি রত্ন হিসাবে বর্ণনা করা হতো। তিনি দিয়েছে তিতুমির কিভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলন গড়ে তুলেছিল, এটা আছে বইয়ের 86 পৃষ্ঠায়। লিখবে বারাসাত অঞ্চলে মীর নিসার আলী বা তিতুমির ওয়াহাবি মতামতে অনুপ্রাণিত হন। তিতুমিরের নেতৃত্বে নারকেলবেড়িয়া অঞ্চলে ওয়াহাবি আন্দোলন শুরু হয়। নদিয়া, ফরিদপুর প্রভৃতি অঞ্চলেও ওয়াহাবি বিদ্রোহ ছড়িয়ে পড়ে। তিতুমিরের আন্দোলন স্থানীয় জমিদার নীলকরার ব্রিটিশ প্রশাসনের বিরুদ্ধে সংগঠিত হয়। বিদ্রোহ শুরুর কিছুদিনের মধ্যে তিতুমির ঘোষণা করেন কোম্পানির সরকারের শাসন শেষ হয়ে আসছে। বারাসাত অঞ্চলে বাঁশের কেল্লা বানিয়ে নিজে বাদশাহ উপাধির নাম তিতু মানে তিতুমির। নারকেলবেড়িয়া বা বারাসাত বিদ্রোহ দমন করার জন্য ব্রিটিশ বাহিনী কামান দিকে বাঁশের কেল্লা ধ্বংস করে দেয় 1831 খ্রিস্টাব্দে। 5 আয়তে আছে ভারতীয় সমাজে ব্রিটিশ রাজস্ব নীতির প্রভাব কেমন ছিল, এটা তোমাদের বইয়ের 57 পৃষ্ঠায় আছে। এটা 5 নম্বরের প্রশ্ন, মানে এর মার্ক হচ্ছে 5 মার্কের এটা কোশ্চেন, তো একটু লিখতে হবে। এই যে ভারতীয় সমাজে ব্রিটিশ রাজস্ব নীতির প্রভাব, বস্তুত দেখা যাচ্ছে 19 শতকের মাঝামাঝি নাগাদ ভারতীয় উপমহাদেশের রাজস্ব বিষয়ে ব্রিটিশ কোম্পানি প্রধানত 3 ধরনের বন্দোবস্ত চালু করেছিল। চিরস্থায়ী বন্দোবস্ত করা হয় জমিদারদের সঙ্গে, রায়তবাড়ি বন্দোবস্ত করা হয় রায়ত বা চাষির সঙ্গে, আর মহলবাড়ি বন্দোবস্ত করা হয় গ্রামের সম্প্রদায়ের সঙ্গে। 3টি বন্দোবস্তের ক্ষেত্রে আঞ্চলিক নানা হেরফেরে দেখা গিয়েছিল, তবে আদতে ব্রিটিশ কোম্পানি শাসনের ভূমি রাজস্ব ব্যবস্থার মূল উদ্দেশ্য ছিল যত বেশি সম্ভব রাজস্ব আদায় করা। তার ফলে সবথেকে বেশি চাপ পড়েছিল কৃষক সমাজের উপরে। সেই চাপের ফলে ক্রমেই দুর্ভিক্ষ আর দারিদ্র্য দেখা যেতে থাকে। বস্তুত দেখা গিয়েছিল যেসব অঞ্চলে রাজস্ব বন্দোবস্ত অস্থায়ী ছিল সেখানে কৃষকরা বেশি সমস্যার মুখে পড়েছিলেন, তবুও বেশি রাজস্ব আদায়ের স্বার্থে ঔপনিবেশিক প্রশাসন রাজস্ব হার সংশোধনের ক্ষমতা নিজের হাতে রাখে। বস্তুত দেশীয় সমাজ ব্যবস্থায় ঔপনিবেশিক ভূমি রাজস্ব নীতি ও বন্দোবস্তগুলি নানা রকম প্রভাব পড়েছিল। চিরস্থায়ী বন্দোবস্তের অধীন জমিদারিগুলিতেও কৃষকের অবস্থা বিশেষ ভালো হয়নি। জমির এবং কৃষির উন্নতি তথা কৃষকের জীবনযাপনের উন্নয়নে জমিদাররা বিশেষ উদ্যোগ নিতেন না, বরং বাংলার গ্রাম সমাজে কৃষকদের নানাভাবে হেনস্থা করার উদাহরণ প্রবল হয়ে ওঠে। রায়তবাড়ি আর মহলবাড়ি বন্দোবস্তের অধীন কৃষকদের অবস্থা খুব একটা আলাদা ছিল না, বরং জমিদারদের বদলে ঔপনিবেশিক প্রশাসনই সেখানে শোষকের ভূমিকা নিয়েছিল। অন্যদিকে বিভিন্ন শিল্পগুলি ধ্বংসের মুখে পড়ায় ক্রমশ জমির আয়ের উপর বেশি মানুষ নির্ভর করতে শুরু করেন, ফলে জীবিকা হিসাবে কৃষিতে চাপ বেড়েছিল। পাশাপাশি জমিদার মহাজন ব্যবসায়ীরাও গ্রামগুলিতে নিজেদের ক্ষমতা কায়েম করতে থাকে। তার ফলে গ্রামের গরিব কৃষককে ঔপনিবেশিক শাসক ও দেশীয় সুবিধাভোগী গোষ্ঠীগুলির চাপের মুখে পড়তে হয়েছিল। ঔপনিবেশিক রাজস্ব বন্দোবস্তের ফলে গ্রাম সমাজে আরেক রকম বদলও ঘটেছিল, তা হলো পুরনো অনেক জমিদাররা তাদের অধিকার হারিয়েছিলেন। অনেক নতুন ব্যবসায়ী, মহাজন এবং শহুরে পেশার মানুষেরা গ্রামে জমিদারি কিনে নিয়েছিলেন, ফলে গ্রামের সামাজিক সম্পর্কের ক্ষেত্রেও বদল ঘটেছিল। পুরনো জমিদারদের সঙ্গে কৃষকের সম্পর্ক নতুন জমির মালিকদের ক্ষেত্রে বদলে গিয়েছিল। তাছাড়া নতুন জমির মালিকরাই অনেকেই তাদের জমিদারিতে বাস করতেন না, ফলে জমির এবং কৃষির উন্নতি তথা কৃষকের ভালো মন্দ নিয়ে তাদের বিশেষ ভাবনা চিন্তা ছিল না, কেবল কর্মচারীর মাধ্যমে রাজস্ব আদায়ের প্রতি তাদের মনোযোগ ছিল। 5 2 নম্বর প্রশ্ন বলেছে সমাজ এবং শিক্ষা সংস্কারে বিদ্যাসাগরের ভূমিকা কি ছিল, এটা তোমাদের বইয়ের 80 পাতায় রয়েছে।
আচ্ছা, এইখান থেকে এতটা হচ্ছে সমাজ সংস্কার, এটা হচ্ছে শিক্ষা সংস্কার। তো 19 শতকের দ্বিতীয় ভাগে বাংলার প্রায় একক উদ্যোগে শিক্ষা সমাজ সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সংস্কৃত কলেজে পড়ানোর সময় তিনি শিক্ষা সংক্রান্ত নানান সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন। তার উদ্যোগেই ব্রাহ্মণ আর বৈদ্য পরিবারের ছেলেদের পাশাপাশি কায়স্থ ছেলেরাও সংস্কৃত কলেজে পড়ার সুযোগ পায়। বিদ্যাসাগর সংস্কৃত শিক্ষার পাশাপাশি উপযুক্ত ইংরেজি শিক্ষার দরকারও অনুভব করেছিলেন। তিনি বুঝেছিলেন মাতৃভাষার ইংরেজির মধ্যে সংযোগ সাধন দরকার। 1850-এর দশকে ছাত্রদের পড়ার জন্য অনেকগুলি বই লেখেন বিদ্যাসাগর। পাশাপাশি ইংরাজি ভাষায় লেখা আধুনিক গণিতের চর্চা ও পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করেন তিনি। সহকারী স্কুল পরিদর্শক হিসেবে বাংলার বিভিন্ন জেলায় কয়েকটি মডেল স্কুল তৈরি করেন বিদ্যাসাগর। তিনি বুঝেছিলেন যে সরকারি তরফে যে সামান্য টাকা শিক্ষাখাতে বরাদ্দ করা হয় তা দিয়ে সমস্ত মানুষকে শিক্ষার আওতায় আনা সম্ভব নয়। ফলে শিক্ষা বিষয়ে ঔপনিবেশিক সরকারের নির্দিষ্ট পরিকল্পনা করা উচিত বলে মনে করতেন বিদ্যাসাগর। নারীদের শিক্ষা বিস্তারের প্রতিও বিদ্যাসাগর নজর দিয়েছিলেন। বেথুন স্কুলে যাতে মেয়েরা পড়তে যায় তার জন্য তিনি ব্যক্তিগত উদ্যোগ নিয়েছিলেন। স্কুল পরিদর্শকের কাজ করার সময় নিজের খরচে অনেকগুলি মেয়েদের স্কুল তৈরি করেছিলেন। বাংলার বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকা সেই স্কুলগুলিতে অনেক মেয়েরাই পড়াশোনা করত। তো এই ছিল আজকের আমাদের অষ্টম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 4 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলি।